3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন, ফিরে গেলেন বাসভবনে। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এই সহিংসতা বিএনপির প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। বিমানকে আন্তর্জাতিক মানের করতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরো 2টি উড়োজাহাজ উদ্বোধন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ, আদেশ সোমবার। এবং মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে 7 জেলায় মৃতের সংখ্যা 28, ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু বগুড়ায় মারা গেছেন 16 জন। প্রবাসী সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির 38 দিন পর আদালত থেকে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছানোর আগেই জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে বেগম জিয়ার উপস্থিতিতে জামিন মঞ্জুর এবং আগামী 5 মে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে রোববার সকাল 10:30টার পরপর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষের আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করেন তিনি। এদিনের কার্যক্রমের শুরুতেই জামিনের জন্য আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি 5 মে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। দিনের কার্যক্রম শেষে বেলা 12টার কিছু আগে আইনজীবীদের সাথে আদালত থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া। নিরাপত্তা প্রহরায় গাড়ি বহর নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি, আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। আদালত এটাও বলেছেন যে দেখেন মামলাটাকে পরিচালনা করার জন্যই আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলাম। মাননীয় আদালত বলেছিলেন যে তাকে জেলখানায় নিয়ে বা জেলখানা পাঠানোর জন্যই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, এই ধারণা ঠিক নয়। বেগম জিয়ার বয়স ও মর্যাদা বিবেচনায় দুদকের আইনজীবীরাও জামিনের পক্ষে আদালতে মতামত দিয়েছেন বলে দাবি করেন। আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। এই মামলায় দুদকের পক্ষ থেকে উপস্থাপন করা নথিপত্রের সত্যায়িত কপি আদালতের কাছে চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্রগুলো দিয়েছে, কথা বলেছে, আদালত যেটা আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে, আদালত আমার দরখাস্তটা মঞ্জুর করেছে। দুদককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য। এ দুটি মামলায় এ পর্যন্ত 64 কার্যদিবসে এ নিয়ে মোট 8 বার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে 92 দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে হাজিরা শেষে ফিরে যান গুলশানের বাসভবনে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলেন তারা। 3রা জানুয়ারি থেকে টানা 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। এখান থেকেই দিয়েছেন আন্দোলনের নির্দেশনা। গুলশানের কার্যালয়ে থাকা অবস্থায় 26শে ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরবর্তী শুনানির তারিখ 4 মার্চ নিরাপত্তা সহ 4 কারণ দেখে কার্যালয় থেকে বের হননি বেগম জিয়া। 3 মাস পর দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার কার্যালয় থেকে বের হবেন তিনি। এমন খবরে সকাল থেকেই গুলশানের 86 নম্বর রোডের এই বাড়িটি ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড়। কার্যালয়ের ভেতরে বাইরে অন্যরকম চাঞ্চল্য। অবশেষে সকাল 10টার কিছু আগে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা, ছিল বিএনপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুলেন্সও। এ সময় বেগম জিয়ার আসার পথে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল।
এদিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল বকশীবাজার অস্থায়ী আদালতের আশপাশের এলাকায়। বেগম জিয়া আসার আগে আগে আরও জোরদার করা হয় এই ব্যবস্থা। র্যাব পুলিশের সঙ্গে সাদা পোশাকে মোতায়েন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ কর্মকর্তারা বলেন, বেগম জিয়ার নিরাপত্তার জন্য তার কাছের নেতা, ব্যক্তিগত কর্মকর্তা এবং আইনজীবী ছাড়া আর কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেননি তারা। উনি এসেছেন, ওনার সাথে ওনার অ্যাডভোকেট বা অল্প কিছু নেতাকর্মী এসেছিলেন, তারা এবং তারা শান্তিপূর্ণভাবেই চলে গেছেন। আর আশেপাশে দু একজন হয়তো হুল্লার একটু করতে পারে, বাট আইন শৃঙ্খলার অবনতির জন্য তো কিছু ঘটে না এখানে। শুনানি শেষে একই ধরনের নিরাপত্তা দিয়ে বেগম জিয়াকে পৌঁছে দেওয়া হয় তার গুলশানের বাসভবনে। 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর নিজ বাসভবনে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 3 মাস পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা। রোববার সকাল থেকেই কার্যালয়ে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। তবে কার্যালয়ের বাইরে আগের মতোই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গেটের তালা কেটে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর রোববার সকাল 9টা থেকে কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সকাল 10টায় আসাদুল করিম শাহিন কার্যালয়ে প্রবেশের পর সেখানে উপস্থিত হন জাতীয়তাবাদী মহিলা দল সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত 3রা জানুয়ারি থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি। 3 মাস পর দুর্নীতির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুরের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচারিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা শিথিলের ইঙ্গিত শিরোনামে খবর প্রকাশ করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন টানা 3 মাস পর তার কার্যালয় থেকে বের হলেন, এই খবর প্রকাশ করেছে বিবিসি। এটিকে বিএনপি এবং ক্ষমতাসীন জোটের মধ্যকার বিরোধ কিছুটা হালকা হবার ইঙ্গিত হিসেবে দেখছে বিবিসি। সংবাদ মাধ্যম আল জাজিরাও একই খবর প্রকাশ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আদালতে গেছেন। তার দল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিয়েছে। তাহলে কেন আন্দোলনের নামে এই সহিংসতায় মানুষ হত্যা করলেন তারা? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ নেতারা বলেছেন, এর জবাব শিগগিরই বেগম জিয়া পাবেন। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। এদিকে হরতাল অবরোধের নামে সহিংসতায় মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা করেছে নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বাধীন একটি সংগঠন। 5 জানুয়ারি পর থেকে হরতাল অবরোধে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে এ গণপদযাত্রা। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে সংগঠনটির সদস্য ছাড়াও অংশ নেয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। পদযাত্রাটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সমন্বয়ক ও নৌ পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন নিজের অবরোধ নিজেই ভেঙে গাড়ি নিয়ে বাসায় ফিরেছেন। খালেদা জিয়া পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিজের বাসায় গেছেন। উনি যে আজকে গাড়ি নিয়ে গেলেন, দেশে তো অবরোধ, উনি অবরোধ দেখেছেন, সেই অবরোধ ভেঙে নিজে গেছে। লজ্জা করে না বেগম খালেদা জিয়া? নিজের টাকা অবরোধ নিজে ভেঙেছেন, এখন আর অবরোধ দিয়ে হরতাল দিয়ে মানুষ খুন করেন না, আপনি বন্ধ করেন। এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, হরতাল অবরোধের নামে বেগম জিয়া গত 3 মাস ধরে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। দেশের মানুষের ক্ষতি করা ছাড়া তার এই তথাকথিত আন্দোলনে কিছুই হয়নি। আজকে খালেদা জিয়া কোর্টে গেলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে যে এতগুলি জীবন তিনি কেড়ে নিলেন কেন। অন্যদিকে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব বেগম জিয়া শীঘ্রই পাবেন। আজকে তিনি আবার আদালতে যাচ্ছেন, আবার তিনি নির্বাচনী মাঠে নামবেন, আবার তিনি তার নেতা কর্মীদের নিয়ে অফিসে যাবেন। তার যে স্বাভাবিক জীবন গতি, সেটা আবার সেই অবস্থায় তিনি ফিরে আসছেন। অথচ এতগুলো প্রাণহানি কেন ঘটলো, জবাব আপনি শীঘ্রই পাবেন। যারা সরাসরি ঘটনার সাথে জড়িত
যারা অর্থের যোগান দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যত বড় শীর্ষ নেতাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে পালন করবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নতুন রুট চলাচলের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা হতে হবে আন্তর্জাতিক মানের। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া নতুন দুটি বিমানের উদ্বোধন করে তিনি কথা বলেন। ভবিষ্যতে সৈয়দপুর এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়ূরপঙ্খী আর মেঘদূত রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন 2 উড়োজাহাজ বিদেশি একটি বিমান সংস্থা থেকে ভাড়া নেয়া 76 আসনের -8Q400 মডেলের এই উড়োজাহাজ দুটি চলবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজার সহ দেশের ভেতরে 7টি গন্তব্যে। আর এর মধ্য দিয়ে প্রায় 3 বছর পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রোববার এই বিমান দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে বিমানের কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বলেন, বিমান বাংলাদেশের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরে। দেশের অভ্যন্তরে হোক বা আন্তর্জাতিক ফ্লাইট হোক, সেখানে যাত্রী সেবাটা এবং আমাদের সুনামটা রক্ষা করা এবং আমাদের এই বিমান রক্ষণাবেক্ষণ এগুলি যাতে আরো সুন্দর হয়, আন্তর্জাতিক মানের হয়, মানুষের একটা বিশ্বাস আস্থা, যাত্রীদের বিশ্বাস আস্থাটা যেন অর্জন করা যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা মাথায় রেখে সৈয়দপুরে এবং বিদেশি পর্যটকদের সুবিধা বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করব, ভুটান যাতে আমাদের এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটা আমরা তাদের দিতে চাই। কক্সবাজারে আমরা যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর করি, এখানে আমাদের কিন্তু শুধু বাংলাদেশে যে ফ্লাইট আসবে তা না, আমরা পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যত ফ্লাইট যাবে তাদের রিফুয়েলিং বা পর্যটকদের একটু বেড়ানোর জায়গা, অনেক রকম সুযোগ কিন্তু আমাদের সৃষ্টি হবে। সেই সুযোগটা আমাদের করে দিতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা চাচ্ছি বিভিন্ন কাজগুলি করে দিতে। এবছরের মধ্যেই বিমানের বহরে আরো দুটি বোয়িং 737-800 বিমান যোগ হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। কাজী সেবার মানটা উন্নত হলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি কলেজগুলোকে নিজ নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে উচ্চশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর এক সভায় এই মত দেন তিনি। এই সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন, শিক্ষা খাতকে এগিয়ে নিতে হলে স্থায়ী নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই। আগামীতে দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটাতে আরও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। প্রবাসী সময় আরো থাকছে। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টু রিড চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘন করায় 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিঠি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ বিষয়ে রায় দিবেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ। রাষ্ট্রপক্ষ আশা করছেন রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখবেন আপিল বিভাগ, আর আসামিপক্ষ মনে করছেন রিভিউর রায়ে ন্যায় বিচার পাবেন কামারুজ্জামান। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত 5ই মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানান। রোববার সকালে এই আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষে সোমবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল জানান, রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে রিভিউ না করলেও হত্যার দায় স্বীকার করে মৃত্যুদণ্ডের সাজা কমানোর পক্ষেই তার আইনজীবী যুক্তি তুলে ধরেছেন। সোহাগপুর হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটাকে অন্য একটা চার্জে যেহেতু যাবজ্জীবন করে দেওয়া হয়েছে, এটাকেও যাবজ্জীবন করে দেওয়া হোক। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আপিলের রায় রিভিউয়ে বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। যেহেতু কামারুজ্জামান একজন আলবদল নেতা,
সোহাগপুর হত্যাকাণ্ডটা কোনো মতনই কেউ অস্বীকার করেনি, সুতরাং তার শাস্তির ব্যাপারে কোনো রকম অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এই যুদ্ধাপরাধীদের সম্বন্ধে অনুকম্পা দেখাই, তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে যাব। তবে আসামিপক্ষ মনে করে রিভিউর রায়ে কামারুজ্জামান ন্যায় বিচার পাবেন। এই সাক্ষীদের পারস্পরিক বিপরীতধর্মী বক্তব্যগুলো মহামান্য আপিল বিভাগের সামনে আমরা পুনরায় তুলে ধরেছি এবং আমরা আশা করি যে আমাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গত বছরের ৩রা নভেম্বর মানবতাবিরোধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি নির্বাচন কমিশন। আর পোস্টারের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের বিষয়ে সতর্ক করে কমিশন ২৪ ঘন্টার মধ্যে সব পোস্টার তুলে ফেলার নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে। রোববার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে নির্বাচনী আচরণবিধির ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে লিখিত জবাব দেন সাঈদ খোকন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী। এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের জবাব দিয়ে সব পোস্টার নামিয়ে ফেলা হবে বলে সাংবাদিকদের জানান সাইফুদ্দিন আহমেদ মিলন। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। আসলে আচরণবিধি ভঙ্গের মতো কোনো কিছু ঘটেনি। আমরা মুসলমান হিসেবে জুম্মার নামাজে যাই, আমরা সাধারণত দোয়া চাই, আমাদের আরেক মুসল্লির সাথে আমাদের হাত মিলাতে হয়, এটি আমাদের রীতিনীতি, মুসলিম কালচার। আমরা বিষয়টা সক্ষম হয়েছি তাদেরকে বোঝাতে। জনাব সাঈদ খোকন ওনার বক্তব্যের উপরে ওনার যে অভিযোগের উপরে উনি যে জবাব দিয়েছেন এবং জবাবের সঙ্গে আমাদের কাছে যে কাগজ ছিল তার সঙ্গে মিলিয়ে আমরা ২৪ ঘন্টার মধ্যে আমাদের টিম বের হবে। ওনার যদি কোথাও কোনো প্রস্তাব আমরা পাই তাহলে ওনার আচরণবিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় কার্যক্রম। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। রোববার দুপুরে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে এই রিটটি করেন। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরীর নেতৃত্বে ২ সদস্যের হাইকোর্টের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিলেও মনোনয়ন সমর্থনকারী ওই এলাকার ভোটার না হওয়ায় তা বাতিল করে নির্বাচন কমিশন। পরে কমিশনের এমন আদেশের বিরুদ্ধে মিন্টু আপিল করলে গত শনিবার বাতিলের ওই সিদ্ধান্ত বহাল রাখে বিভাগীয় কমিশন। আর অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের ১৫ জনের মধ্যে ১১ জনের আপিল বাতিল করা হয়েছে, আর নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে ৪ জনকে। আপিল শুনানি শেষে সংরক্ষিত আসনের ৭ জনের মধ্যে ৬ জনের বাতিলের আদেশ বহাল রেখে ১ জনের আপিল গ্রহণ করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮ জনের আপিলের শুনানি শেষে ৫ জনের বাতিল আদেশ বহাল রাখা হয়। আপিল গ্রহণ করা হয় ৩ জনের। এর আগে গত ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় ১ জন মেয়র, ১০ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৩১ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্যে ১ জন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ১৮ জন সাধারণ কাউন্সিলর আপিলের আবেদন জানিয়েছিলেন। চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিনের পক্ষে সভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বাজেটে বরাদ্দ নেওয়া টাকা প্রকল্পের কাজে ব্যয় না করে যেসব কর্মকর্তা নিজের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধভাবে জমা রাখেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় 4টি অর্থনৈতিক গবেষণা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন।
এ সময় 2015-16 অর্থ বছরের বাজেট প্রায় 3 লাখ কোটি টাকা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আমাদের সরকারি প্রতিষ্ঠান অনেকগুলো বেআইনিভাবে টাকা রাখে, এইবারে উই হ্যাভ টু স্টপ ইট কমপ্লিটলি। যে রাখবে তার জেল হবে, তারপর স্ট্রেট জেল, এটা দ্যাট শুড বি প্রোভাইডেড ফর। দিস ইজ সো রং। এই আমাদের একজন চেয়ারম্যান হয়ে যায় এবং তারপরে সে ওখানে নতুন অ্যাকাউন্ট খুলে ফেলে। This is absolutely against financial discipline, and I think we should make some laws to punish these people individually. মানে প্রত্যেক লোককে যে রায় থাকবে তার জেল হওয়া উচিত, জরিমানা হওয়া উচিত, যাতে সে জীবনে আর কোনোদিন চিন্তাও না করতে পারে। If he becomes bankrupt and poor, that's what we should do. এবার প্রবাসের খবর। বিএনপির আন্দোলন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তাদের আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। এমন মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোন সভ্য দেশের সরকার সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসে না। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তাদের রাজনীতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তি হচ্ছে তাদের রাজনৈতিক উৎস। এই দেশ যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, যাতে এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারে, তার জন্য তাদের এই প্রচেষ্টা। মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলা। শনিবার রাতের ওই ঝড়ের কবলে পড়ে সারা দেশে মারা গেছেন 28 জন, এর মধ্যে শুধু বগুড়াতেই মারা গেছেন 16 জন। ঝড়ের তাণ্ডবে কাঁচা ও আধা পাকা সহ 1000-এর বেশি বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ঝড়ের পর দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বগুড়া জেলার বিভিন্ন এলাকা। বগুড়া সদর, শাহজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী এবং ধুনট উপজেলায় হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে এক শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকে সড়ক যোগাযোগ। এছাড়া ঝড়ের পর থেকে প্রায় 24 ঘন্টা জেলার 12টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ঝড়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড় আসিয়া আমার ডাল ভেঙে মাথায় পড়লো, মাথায় পড়ার সাথেই তখন আমি খুব ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসলাম। গাছ ভেঙেছেন যে পড়ছে, পড়ে কি করছে বগুড়াতে 33 কেবি যে ফিডারগুলো আছে, ঝড়ের জন্য কিছু পোল ভেঙে গেছে, পোল ভাঙার জন্য সবই বন্ধ আছে। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং বিশেষ কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে তার একটা বড় অংশ বিধ্বস্ত হয়ে গেছে। রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তার আশপাশের অসংখ্য দোকানপাট। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম, লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। নগরীর বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। শত শত গাছগাছালি নষ্ট হয়ে গেছে, ধানের ক্ষেত এরকম শুয়ে গেছে, কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবারের ঝড়ে কুমিল্লার আকুবপুর ইউনিয়নের বলিঘর হুজুরি শাহ উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। এদিকে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মারা গেছেন একজন। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রপাত, দেয়াল ধস এবং গাছ চাপা পড়ে নাটোর, নওগাঁ, পাবনা এবং সুনামগঞ্জে বেশ কয়েকজন মারা গেছেন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। কালবৈশাখী ঝড়ে সারা দেশে 28 জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে মনিটরিং সেল গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় একটি বাসার বাথরুমে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে মা ও মেয়ে। 2 বছরের মধ্যে এই বাড়িতে একই রকম ঘটনায় 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৌশলীরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই ঘটনা ঘটেছে। দিগেন সিং এর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতে নগরীর মিরেন ময়দান এলাকার একটি বাসায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে ওই বাসার মেয়ে বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা তোলার সাথে সাথেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। মেয়েকে বাঁচাতে মা ও ছোট ভাই ছুটে গেলে তাদের শরীরেও আগুন লেগে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়ে মারা যান। ভেন্টিলেটারের এখানে একটা গ্লাস ছিল, গ্লাস কিন্তু ফিক্সড ছিল, ওইটা বাস্ট মারছে, জানালা ওইটা বাস্ট মারছে। লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের বাড়িতে কাউকে না পাওয়া গেলেও আশপাশের বাসিন্দারা জানান 2 বছর আগে এই বাড়িতে একই ঘটনা ঘটে। এই বাড়ি নির্মাণের সময় ত্রুটি সারাতে বলেছিলেন এলাকাবাসী, কিন্তু তা আমলে নেয়নি। ওরা যখন বাসাটা ভাড়া নেয় তখন ওরা বলল যে এই বাসায় আরো একটা দুর্ঘটনা ঘটছে, সেটাই মালিকের দ্বিতীয় ওয়াইফ। নিয়ম হচ্ছে আউটলাইন যাওয়ার সুবিধা হয়, তাই ওনারা সামনে দিছে। আমরা বলছি যখন উনি মালিক ছিলেন তো বলে না, এটা ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়েছে, এটা সমস্যা হবে না। আশেপাশে সবাই আতঙ্কিত। আমাদের কথা হলো যে ফায়ার ব্রিগেড প্রশাসন এটা ভালো করে তদন্ত করুক। সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী জানান, বাড়ির সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার সবগুলো পথ ছিল সিল করা। সেপটিক ট্যাঙ্কের মধ্যে ভেন্টিলেশন পাইপ দিয়ে এই বায়ুটাকে আমরা উপরের দিকে ছেড়ে দেওয়া হয়। এটা সম্ভবত বাথরুমে আবদ্ধ ছিল বা ভেন্টিলেশনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না, যার কারণে মিথেন গ্যাসের সাথে আগুনের মাত্রাটা, মিথেন গ্যাসের উপস্থিতিতে এই মাত্রাটা আরো বেড়ে গেছে আর কি, যার কারণে কন্ট্রোলের মধ্যে আর ছিল না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ি নির্মাণের সময় আরো সতর্ক থাকার পরামর্শ সিটি কর্পোরেশনের। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 5 কোটি টাকা মূল্যের 10 কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে দুবাই চট্টগ্রাম ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় 5 যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করে 10 কেজি সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ওই 5 যাত্রীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে 50,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করেছে র্যাব। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় বাপ্পি ট্রেডার্সে অভিযান চালায় র্যাব 11-র একটি দল। এই সময় 50,000 পিস ইয়াবা, একটি প্রাইভেট কার এবং 8,000 টাকা সহ শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন নামে 2 জনকে আটক করে র্যাব। র্যাব জানায়, দেলোয়ার হোসেন প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে ইয়াবা এনে শফিকুল ইসলামের মাধ্যমে বিক্রির বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করত। সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের সেবাসমূহ জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছে দিতে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.ম আরেফিন সিদ্দিক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মসূচি বাস্তবায়ন ও কৌশল নির্ধারণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মধ্যে তথ্য ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। দেশের সব উপজেলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা হয়। বর্তমান সরকারের গ্রামোন্নয়ন প্রকল্পের আওতায় সব উপজেলার উন্নয়ন কাজ এগিয়ে নিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সবাই উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপ খুব দ্রুত বাস্তবায়ন করার ব্যাপারে গুরুত্ব দেন ভাইস চেয়ারম্যানরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত থাকার পরও এডেনের আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা। গত কয়েকদিন ধরে বিমান হামলার পাশাপাশি শহরটিতে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনীর সঙ্গে হাউথিদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই অবস্থায় বেসামরিক নাগরিকদের ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসকে ইয়েমেনে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব। এর আগে রাশিয়া ও রেড ক্রসের পক্ষ থেকে সৌদির প্রতি ইয়েমেনে বিমান হামলা বন্ধের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে রিয়াদ। ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে দেশটি থেকে প্রবাসীদের সরিয়ে নিচ্ছে ভারত, পাকিস্তান, চীন সহ অন্যান্য দেশ।
রোববার জাহাজ ও বিমানে করে আরও প্রায় 400 জন ভারতে এসে পৌঁছায়, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও জিবুতি সহ অন্যান্য দেশেরও কয়েকজন নাগরিক রয়েছে বলে জানায় গণমাধ্যম। রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে মস্কো। এর মধ্যে উত্তর মেরুতে আর্কটিক অঞ্চলে আকাশ প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি এই অঞ্চলে নজরদারির জন্য MiG-31 যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে মস্কো। দেশের প্রতিরক্ষার জন্য আরও অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল কিরিল মাকারোভ। ওয়াশিংটনের বিরুদ্ধে রাশিয়ায় হামলা চালানোর জন্য বিশ্বকে উস্কে দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে যে কোনো হামলা থেকে রাজধানী মস্কোর সুরক্ষা দিতে শতভাগ প্রস্তুতির কথা জানান মাকারোভ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের সম্ভাব্য আকাশ হামলা রুখে দেয়াকে এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছি, আর এজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। সম্প্রতি আমরা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছি। কেনিয়ার গাসিরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো 4 বন্দুকধারীর মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তার ছেলের নাম প্রকাশ করেছে দেশটির সরকার। আব্দুর রহিম আব্দুল্লাহির নামের ওই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযুক্তের বাবা আব্দুল্লাহি দাকারা একটি স্থানীয় সরকারের প্রধান। তিনি তার সন্তানকে ধরিয়ে দিতে সহযোগিতা করছেন বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ওই ঘটনার পর থেকে আব্দুর রহিম পলাতক রয়েছে। আইসিসির সভাপতি পদের জন্য বাংলাদেশ থেকে কোনো নাম প্রস্তাব করবে না বিসিবি। রোববার এই সিদ্ধান্ত জানান সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া 2012 সালে পাকিস্তান সফরে না যাওয়ায় পিসিবিকে $3,25,000 ক্ষতিপূরণ দেবে বিসিবি। আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মুর্তজা। পরিচালকদের সভা শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিশ্বকাপে দারুণ পারফর্ম করা টাইগারদের আগামী 10 এপ্রিল চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থা এবং 11 এপ্রিল ঢাকায় সংবর্ধনা দেবে বিসিবি। মাঠের বাইরে নানা ইস্যু নিয়ে গত কদিন ধরে বেশ উত্তাপ দেশের ক্রিকেট মহলে। আইসিসির সভাপতি পদে বিসিবি নাম প্রস্তাব করবে কিনা, আর পাকিস্তান সিরিজে টাইগারদের স্পন্সর হচ্ছে কোন প্রতিষ্ঠান, এরকম অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বোর্ড পরিচালকদের নিয়ে সভায় বসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। 11তম সভায় এজেন্ডা ছিল 17টি। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর শুরু হওয়া সভা চলে 3 ঘন্টারও বেশি সময় ধরে। আর সভা শেষে বোর্ড প্রধান জানান আইসিসির সভাপতি পদে কোনো নাম প্রস্তাব করবে না বিসিবি। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পন্সর হতে 4টি প্রতিষ্ঠান আগ্রহী হলেও প্রত্যাশা মতো অর্থ প্রস্তাব না করায় এখনো নাম চূড়ান্ত করেনি বিসিবি। আমাদের আসলে ওরকম কোনো ইন্টারেস্ট এখন নেই। বোর্ড থেকে আমরা মনে করছি এটা নিয়ে এই শুধু একটা মিটিংয়ে গিয়ে একটা পেপার পড়বে সেই জন্য প্রেসিডেন্ট হওয়া এটাও তো ইম্পর্টেন্ট জিনিস না। যেটা এসছে আমাদের এক্সপেকটেশনের চেয়ে একটু কম আছে, সেই জন্য হাইয়েস্ট যে বিডার তাকে আমরা বলেছি পার্সোনালি ডেকে আমাদের মিনিমাম আমাদের এক্সপেকটেশন কত এটা বলার জন্য, যদি হয় তাহলে তাকে দিয়ে দেওয়া হবে, তা না হলে আমরা সেকেন্ড হাইয়েস্ট যে আছে তার কাছে যাব। এছাড়া বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেয়া মাশরাফি 1 ম্যাচ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে থাকছেন অধিনায়ক। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর বিশ্বকাপে দারুণ পারফর্ম করায় শুধু ঢাকাতেই না চট্টগ্রামে সংবর্ধনা পাচ্ছেন মাশরাফি রিয়াদরা। আমাদের টেস্ট এবং ওডিআইতে যেই ক্যাপ্টেন্সি ছিল, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, আপাতত আমরা চেঞ্জ করছি না, সেটাই রাখছি। মাশরাফি যেহেতু সাসপেন্ড, ওই ফার্স্ট ওডিআইটা সে করতে পারবে না, সাকিব করবে, তারপর আবার মাশরাফি জয়েন করলে মাশরাফি। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেহেতু সারা বাংলাদেশে সমস্ত ডিস্ট্রিক্ট দিয়ে ওরা একটা সম্বর্ধনা দিতে চায়, তো আমরা 10 তারিখে চিটাগংয়ে একটা ব্যবস্থা করছি এবং 11 তারিখে ঢাকায় আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি মানিক মে ভিডিওতে। এছাড়া 2012 সালে পাকিস্তান সফরে না যাওয়ায় পিসিবিকে $3,25,000 ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বিসিবি। আমাদের ইচ্ছা ছিল 3-এর উপরে যাব না, পরে দেখলাম যে সবকিছু করে 3.25 হলে মনে হচ্ছে যে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তো আমরা উই হ্যাভ এগ্রিড 325। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন, ফিরে গেলেন বাসভবনে। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এই সহিংসতা বিএনপির? প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। বিমানকে আন্তর্জাতিক মানের করতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরো 2টি উড়োজাহাজ উদ্বোধন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ, আদেশ সোমবার। এবং মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে 7 জেলায় মৃতের সংখ্যা 28, ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু বগুড়ায় মারা গেছেন 16 জন। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।